হ্যালো বন্ধুরা, আজকে আমি একদম একটা অন্যরকম কন্টেন্টের ওপরে ভিডিও নিয়ে এসেছি। তোমরা তো আমার টাইটেল আর থাম্বনেল দেখেই এসেছো। বহরমপুর থেকে একটা নোটিশ এসছে, তোমরা তো বুঝতেই পেরেছো সবটা। আশা করি যদি বুঝতে না পেরে থাকো আমার ভিডিওটা দেখলে পুরো ডিটেলসটা তোমরা বুঝতে পারবে। বন্ধুরা, আমরা MS ফ্যামিলির মন্দিরাকে সবাই চিনি, কে না চেনে। আর মন্দিরার মাকেও, নিপা কাকিমাকেও চিনি। যখন মন্দিরার বাবার ওরকম অসুস্থতা ধরা পড়ে তখন আমি অনেক ভিডিও করেছিলাম, এই কন্টেন্টটার ওপরে অনেকগুলো ভিডিও করেছিলাম এবং ওই মুহূর্তে সমস্ত কিছু আর আমি নাইবা বললাম। তোমরা আমার মনে হয় অল ওভার সোশ্যাল মিডিয়ার সবাই সবটা জানো। তারপরে ওর বাবা যখন চলে যায় তারপর থেকে যা যা কিছু ঘটেছে নিপা কাকিমার লাইফে আমি বেশ কয়েকটা ভিডিও করেছি। তোমরা আমার ভিডিও হয়তো দেখোনি, কিন্তু আমার মনে হয় তোমরা সবাই সবটা জানো। এখন আমরা সবাই জানি যে মন্দিরার বাবা যে বাড়িটা আর কি করেছিল, পরে আর কি যে বাড়িটা কিনেছিল, সেই বাড়িটাতে মন্দিরার মা এখন রয়েছে। কারণ মন্দিরার মা এখানে ওখানে এইভাবে ওভাবে ঘুরে বেড়াচ্ছিল। যাই হোক, তারপরে ফাইনালি মেয়ে তার মাকে, বাড়িটা যেহেতু মন্দিরার নামে, ওর বাবা মন্দিরার নামে করে দিয়েছিল, তারপরে মেয়ে সেই বাড়িটাতে তার মাকে, কারণ মা আর কোথায়, সন্তান তো তার মাকে দেখবেই, তাই না? এটা ন্যাচারাল। এটা কিন্তু আমরা জানতাম, এটা বলেও রেখেছিলাম। নিপা কাকিমাকে এই বাড়িতে ঢোকানোর অনেক আগেই বলে রেখেছিলাম যে মন্দিরা ঠিক তার মাকে এই বাড়িটাতে ঢোকাবে, মানে রাখবে। যাই হোক, সেটাই ফাইনালি হলো। তো হঠাৎ করে আমি আজকে একটা ভিডিও দেখলাম, যদিও ভিডিওটা কালকের, আজকে দেখলাম বহরমপুর থেকে নোটিশ এসছে। মানে বহরমপুর মানে মন্দিরার মামা বাড়ি, নিপা কাকিমার বাপের বাড়ি। বাপের বাড়ি নিয়ে কী কী ঘটেছে আমরা মোটামুটি সবাই জানি। কারণ মন্দিরার মা যখন তার পার্টনারটি চলে যায় আর কি, তার যে পার্টনার ছিল, লিভিং পার্টনার, তার যখন মানে সে যখন মারা যায়, তারপরে কিন্তু মন্দিরার মা এখানে ওখানে কিছুদিন ঘুরছিল। মানে প্রথমে তো রেন্টে ছিল, তারপরে গিয়ে তার ফিনান্সিয়াল স্টেবিলিটিও সেরকম ছিল না, চ্যানেলটাও মনিটাইজেশন তখনও পাইনি। তো তারপরে গিয়ে সে বাপের বাড়িতে যাবে, এরকম ঠিক হয়, ঘরদোর পরিষ্কারও হয়, কিন্তু ফাইনালি সেখানে থাকতে পারেনি, কারণ তার ভাইয়ের বউ সেটা অ্যালাউ করেনি। আর সেটার রিজন তোমরা জানো। হ্যাঁ বন্ধুরা, ভাই বোন একটা অন্যরকম সম্পর্ক, একদমই অন্যরকম সম্পর্ক। তবে বাস্তবে প্র্যাকটিক্যালি দেখতে গেলে সময়ের সঙ্গে সঙ্গে না সম্পর্কের, প্রত্যেকটা সম্পর্কেরই কেমন জানি সমীকরণগুলো চেঞ্জ হয়ে যায়, তাই না? আজকে ছোটোবেলা থেকে যে ছেলে মেয়ে দুটো একসঙ্গে এক সুতোয় বাঁধা থাকে, একভাবে মানে একই বাড়িতে একই ছাদের নিচে তাদের মানুষ হওয়া, একসঙ্গে খাওয়া দাওয়া করা, ভাইয়ের কষ্ট হলে বোনের সেই আঘাতটা লাগা, বোনের কষ্ট হলে ভাইয়ের লাগা, এই জিনিসগুলো থাকে। কিন্তু আস্তে আস্তে যখন তারা বড় হয়, লাইফে স্টাবলিশড হয়, তখনও সবটাই ঠিক থাকে। কিন্তু যখন গিয়ে তারা সেটেল হয় লাইফে, সেটেল মিনস যখন তাদের বিয়ে হয়ে যায়, ধরো দিদির বিয়ে হয়ে গেল বা বোনের বিয়ে হয়ে গেল, ভাইয়ের বিয়ে হয়ে গেল, বোনের বিয়ে হয়ে গেলেও কিন্তু রিলেশনটা সেই একই রকম থাকে। ভাইয়ের যখনই বিয়ে হয়ে যায় সত্যি রিলেশনগুলো তখন আর সেই আগের মতো থাকে না। আমরা দেখেছি তখন একটা অন্যরকম একটা ডিস্ট্যান্স তৈরি হয়ে আসে। কারণ দেখবে, আমি যেমন একটা সংসার করছি, আমার হাজব্যান্ড আছে, আমি যেমন চাইবো আমার হাজব্যান্ডকে নিয়ে সংসার করে আমার বাপের বাড়িতে আমি যাবো আসবো, সেরকম উল্টো দিকের একটা মেয়ে আসলেও সেও চাইবে। তখন তার কাছে না ওই তার শ্বশুর বাড়িটাই অনেক বেশি প্রায়োরিটি পায়, তাই না? তার নিজের দিদি, বাবা মা এগুলোর থেকে। এটা আমি দেখেছি ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা হয়, খুব রেয়ার কেসেসে কিছু কিছু ক্ষেত্রে এটা হয় না, ম্যাক্সিমাম ক্ষেত্রেই এটা হয়। যদিও পার্সোনালি আমার কোনো ননদ নেই, এটুকু আমি বলতে পারি যে এই দিক থেকে আমি লাকি, কিন্তু আমার ভাই আছে। তো সেখানে দাঁড়িয়ে আমার ভাইয়ের রেজিস্ট্রি হয়ে গেছে, তোমরা জানো, এখনও সোশ্যালি ম্যারেজ হয়নি। তো জানি না ইন ফিউচার কী হবে, তবে যেটাই হবে সেটাই অ্যাকসেপ্টেবল। কারণ যেটা হয়ে এসেছে, যেটা চলছে সেটা তো হবেই, কারণ কোনো কিছুকেই আটকে জোর করে রাখা যায় না, ছাড়তে হবেই। যাই হোক, সেটা পরের কথা। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে এই যে নিপা কাকিমার এই ভিডিওটা আমার এত ভালো লাগলো, এত মনকে ছুঁয়ে গেল। নিপা কাকিমা বললো, যখন আমার বিয়ে হচ্ছে, ভাই তার থেকে 9 বছরের ছোট, তখন আমি একটু অসুস্থ হলে আমার ভাই নিজে চলে আসতো, তা নাহলে মাকে পাঠিয়ে দিত, দিদির কষ্ট হচ্ছে তুমি যাও। এরকম কত গেছে। আমি অসুস্থ মানে আমার হাতে কিছু একটা হয়েছে, হাত দিয়ে কাজ করতে পারছি না, আমার ভাই এসে আমার রান্না করা থেকে, আমার ঘরের কাজ করা থেকে আমাকে কত কিছুতে হেল্প করেছে, কত সাহায্য করেছে। সেই ভাই আজকে যখন, আমি তো কিছু চাইনি, শুধুমাত্র আমি যে কটা দিন বাঁচবো সে কটা দিন মায়ের বাড়ি, বাবা মায়ের সম্পত্তির ওপরে ছেলে মেয়ের সমান অধিকার। তো সেইখানে দাঁড়িয়ে আমি সেই কটা দিন থাকতে চেয়েছিলাম, কিন্তু আমার ভাইয়ের বউ বলেছিল, ভাইয়ের বউ বুঝিয়েছিল ভাইকে যে না, এতে হয়তো
ইন ফিউচার কোনো সময় গিয়ে মন্দিরা গিয়ে তার প্রপার্টির ভাগ চাইবে, কারণ মায়ের ভাগ মানে তার সন্তানের ভাগ না, এটা তার মাথার মধ্যে ঢোকানো হয়েছিল এবং সে সেটাই বুঝেছিল। যদিও বা এক্ষেত্রে ভাই কিন্তু তার নিজের শ্বশুরবাড়ির ভাগটা নিয়েছে, মানে ভাইয়ের বউ তার বাপের বাড়ির ভাগ নিয়েছে। আর একটা জিনিস দেখলাম, এদের যে ব্যাকগ্রাউন্ড, নিপা কাকিমা বললো ভিডিওতে, এদের ব্যাকগ্রাউন্ডে প্রত্যেকেরই না কিছু না কিছু কেচ্ছা আছে, মানে ব্যাকগ্রাউন্ডটা ফ্রেশ নয়। যে নিপা কাকিমা আজকে এরকম একটা কাজ করেছে, সেই জন্য অনেকে বলে নিপা কাকিমা মা এরকম বলে মেয়ে করেছে, মন্দিরার ক্ষেত্রে অনেকে বলেছে। কিন্তু আমি বলবো মন্দিরা যথেষ্ট বুদ্ধিমতী মেয়ে, যে নিজেকে একটা খারাপ জায়গা থেকে হলেও ও নিজেকে কন্ট্রোল করে ওর লাইফটাকে স্মুথলি আবার লিড করছে। যথেষ্ট বুদ্ধিমতী মেয়ে, ও শিক্ষা নিয়েছে ওর মার লাইফ থেকে, এটুকু আমি বলতে পারি, যথেষ্ট বুদ্ধিমতী। আর তার থেকেও বেশি বুদ্ধিমান হলো গিয়ে সোমনাথ, যে কিনা এই পুরো রিলেশনটাকে ধরে রেখেছিল। যাই হোক, যেটা বলতে চাইছি, মানে এই নিপা কাকিমার বাপের বাড়ির ব্যাকগ্রাউন্ডেও এরকম, মানে তার ভাইয়েরও বললে ব্যাকগ্রাউন্ড আছে, আমি জানি না কী ব্যাকগ্রাউন্ড ছিল। নিপা কাকিমা এটাও বললো সে নিশ্চয়ই ধোয়া তুলসী পাতা, তার মানে তার সেরকম কিছু ব্যাকগ্রাউন্ড আছে। তারপরে ভাইয়ের শাশুড়ির ক্ষেত্রে একটা বাজে জিনিস আছে। হ্যাঁ, এটা ঠিকই বলেছে যে কোনো মেয়ে স্বইচ্ছায় তার সংসার ছাড়তে চায় না। আজকে 18 বছর 20 বছর একটা সংসার নিজের হাতে গুছিয়ে সেই সংসারটা থেকে অনেক কষ্টে তাকে বেরিয়ে আসতে হয়, অনেক যন্ত্রণায় তাকে বেরিয়ে আসতে হয়, সেই সংসারটা থেকে সে বাধ্য হয়ে বেরিয়ে আসে। কিন্তু আমি একটা জায়গাতে, এই জায়গায় নিপা কাকিমার সঙ্গে এগ্রি করতে পারলাম না। অবশ্যই মানুষ বাধ্য হয়েই তো বেরিয়ে আসে, নিজের সংসার, নিজের হাতে গড়া সংসার কেউ কখনো ছাড়তে চায় না। আজকে হাজব্যান্ডের সঙ্গে বন্ডিং হচ্ছে না, বা হাজব্যান্ডের এমন কিছু জিনিস যেটা আমি মানতে পারছি না, সহ্য করা পসিবল নয়, তাই তখনই তো আমি বেরিয়ে আসবো। কিন্তু তার মানে এটা নয় যে আমি আজকে 18 বছর 20 বছর একটা সংসার থেকে আমার ম্যাক্সিমাম টাইমটা তো সেখানে কেটেই গেল, আমি সেই সংসার থেকে বেরিয়ে আসবো মানে তারপর আমার অন্য কারো হাত ধরতে হবে, সেখানে আমি ভালো কিছু খুঁজে পাবো বলে কারো হাত ধরবো না। আমি যখন মা, আমার যখন সন্তান আছে, আমি 20 বছর যখন সেই সংসারে দিয়েই ফেলেছি, 20টা বছর যখন চলেই গেছে আমার লাইফ থেকে। একটা মেয়ের বিয়ে নিশ্চয়ই খুব কম করে হলেও 17-18-এর নিচে হয় না, সেখান থেকে আরও 20, মানে প্রায় 40-এর দোরগোড়ায়। তারপরে নিশ্চয়ই কারো হাত ধরার প্রয়োজন পড়ে না, পড়ে কি? তারপরে আমাদের ছেলেমেয়েরা তখন যথেষ্ট বড় হয়ে যায়, তাদের কথাটা আগে ভাবা উচিত। এটা প্রত্যেকের ক্ষেত্রে, এই জায়গাটাতে আমি এগ্রি করতে পারলাম। হ্যাঁ, আমার বিয়ে হয়েছে, হাজব্যান্ড ভালো না, মারধর টর্চার যাই করুক না কেন, আমি 2 বছর 4 বছর সংসার করার পরে আমার বেবি নেই, ডিভোর্স হয়ে বেরিয়ে আসলাম, তখন কি আমি সারা জীবনে এরকম একা থাকবো? আমি নিজের লাইফে সেটেল হতে পারি। কিংবা আমার একটা বেবি আছে, আমি 2 বছর সংসার করেছি, 4 বছর করেছি, তারপর আমার সামনে অনেকগুলো বছর, মানে অনেকগুলো জীবন পড়ে আছে, সেখানে আমি ডিভোর্স দিয়ে বেরিয়ে এসে আমি অন্য সম্পর্কে যেতে পারি। আমি ডিভোর্স না দিয়ে কোনো লিভিং রিলেশনে যাওয়াটা, এটাকে আমার কাছে নোংরামি মনে হয়। জানি না, যার যার মতামত আলাদা হতেই পারে। যাই হোক, নিপা কাকিমার কাছে আজকে বহরমপুর থেকে একটা নোটিশ এসছে, কোর্ট থেকে, তার মায়ের যে প্রপার্টিটা আছে সেই প্রপার্টিটা পড়েই আছে ওইভাবে, কারণ তার ভাইয়ের বউ যে প্রপার্টি পেয়েছে বাপের বাড়িতে, সেখানে গিয়ে তারা থাকে, ওই মায়ের বাড়িটা ওভাবেই পড়ে আছে তালাবন্ধ হয়ে। তো সেখান থেকে এখন তার মা হয়তো এরকম কিছু করেছিল, যার কারণে একটা আইনি নোটিশ এসছে যে এখন সেই ভাগ ভাটোয়ারা, যেহেতু সে আর তার ভাই, সুতরাং বাবা মায়ের সম্পত্তি, বাবা মা না থাকলে তখন সেই ক্ষেত্রে যে কজন ছেলে মেয়ে থাকবে তাদেরকে তো ডাকা হবে, প্রত্যেকের সাইনের ব্যাপার আছে। আর এখন যেহেতু সবাই সমান অধিকার, ছেলে মেয়ে সবার সমান অধিকার, সেই জায়গায় দাঁড়িয়ে সেই নোটিশ এসছে, তাকে বহরমপুর কোর্টে যেতে বলা হয়েছে। সেখানে গিয়ে সে তার দাবি রাখতে পারে যে আমার মায়ের সম্পত্তির অংশের ভাগ আমার চাই, বা আমি নিতে চাই, বা আমি তো পাই, এটা আমার ন্যায্য, আমি প্রপার্টির অংশ নেব। কিন্তু একটা জায়গায় আজকে নিপা কাকিমার এই স্ট্যান্ডটা আমার এত ভালো লাগলো। নিপা কাকিমা বললো সেদিন আমি খুব মানে কষ্ট পেয়েছি, খুব মানে কান্না পেয়েছিল, আমি ওদের কাছে প্রপার্টি চাইনি, শুধু থাকতে চেয়েছিলাম যে কটা দিন আমি বাঁচবো। ওরা বলেছিল আমি এই সম্পত্তি নেব, আমার মেয়ে এসে অংশীদারিত্ব ফলাবে, এই সব কিছু অনেক বাজে বাজে কথা বলেছিল, আরও অনেক কিছু নিশ্চয়ই বলেছে যেটা অন ক্যামেরা বলতে পারিনি, যার কারণে তারা আমাকে এই বাড়িতে থাকতে দেয়নি। তার শ্বশুর বাড়িতে ফাঁকা জায়গা আছে, সেখানে টিনের ঘর করে সেখানে থাকতে বলেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে সম্পর্কটাই তো বড় জিনিস, তাই না? তোদের থেকে আমার এক কানাকড়ি দরকার নেই, সেদিনও ছিল না, আজকেও নেই। আমি কিছু চাই না, আমার সম্পত্তি দরকার নেই। আমি আজকে এই ভিডিওর মারফত আমার ভাইপোকে আমার অংশটা দান করে দিলাম, ভীষণ ভালো লাগলো। সত্যিই তো আজকে একটা জিনিস দেখবে, এই যে
ভাই ভাই সম্পর্ক, ভাই বোন সম্পর্ক, যে সম্পর্কই থাকুক না কেন, প্রপার্টি রিলেটেড বিষয়ের জন্য কিন্তু সম্পর্কগুলো একদম তলানিতে এসে দাঁড়ায়। আজকে আমি পার্সোনালি তোমাদের বলছি, আমরা এক ভাই এক বোন, আমারও একটা ভাই আছে। তো আমি তো রেন্টে থাকি, তোমরা জানো। তো আমার বাপের বাড়িতে মোটামুটি একেবারে কম জায়গা না, মোটামুটি, আবার খুব বেশি যে তা নয়, মোটামুটি একটা জায়গা আছে। সেখানে পেছনে আমাদের একটা এক্সট্রা জায়গা আছে, আমার বাবা ওটা পরে কিনেছিলেন, আমাদের বাড়ির সঙ্গে পেছনেই একেবারে। তো আমি এখানে ভাড়া আছি বলে আমার বাবা, আমার ভাই, সবাই, আমার মা, আমার রিলেটিভসরা প্রত্যেকেই বলেছিল যে ওই জায়গাটা আমি তো গিয়ে কখনো থাকবো না, ওটাকে বিক্রি করে দিয়ে আমি যেন তার সঙ্গে, কারণ ওই টাকাটাতে আমি যে জায়গায় থাকি এইখানে জায়গা কেনা পসিবল নয়, তো তার সাথে আমি যেটা দরকার সেটা দিয়ে যেন আমি একটা প্রপার্টি কিনে আমি বাড়ি করে থাকি। আমার বাবা এই কথা বলেছেন, মা বলেছেন, ইভেন যে আমার ভাই এখন তো যথেষ্ট বড়, সে অনেকটাই তার বয়সে চাকরি বাকরি করছে, সে এখনও বলে। তো রিসেন্ট আমি প্রপার্টি কিনেছি, যার জন্য এখন এই কথা বলাগুলো স্টপ হয়েছে। তো আমাকে অনেক প্রপোজাল এরকম দেওয়া হয়েছে। আমি একটা কথাই বাবাকে বলেছি, সারা জীবন প্রয়োজন হলে আমি ভাড়া থাকবো, সারা জীবন, যদি আমি প্রপার্টি না করতে পারি। কিন্তু এই যেই জিনিসটা আমার ভাইয়ের, হ্যাঁ এখন হতেই পারে যে আমি চাইতেই পারি, কিন্তু অনেক যদি থাকে, আমার বাবার প্রচুর আছে, সেখান থেকে আমি কিছুটা নিতেই পারি। আমার বাবার অনেক নেই, যেটা আছে ওটা আমার ভাইয়ের জন্যই ঠিক আছে। হ্যাঁ অতটাও হয়তো লাগে না, কিন্তু আমার ভাইয়ের জন্যই ঠিক আছে। আর ওই সম্পত্তির জন্য আমি সম্পর্ক নষ্ট করতে চাই না। তাই আমি কিন্তু এতগুলো বছর ভাড়া থেকে, আমি রিসেন্ট 6-7 মাস হয়েছে প্রপার্টি নিয়েছি, খুব শীঘ্রই বাড়ি করার ইচ্ছে আমাদের আছে। তো সেখানে দাঁড়িয়ে তো এই জিনিসগুলো যারা বুঝবে, যারা বোঝে যে না ভাইয়ের থাকুক, আর তারপর সেই জায়গায় দাঁড়িয়ে আমি যখন আমার শ্বশুরবাড়ির প্রপার্টি ছেড়ে দিয়ে এসেছি, যেটা আমার স্বামীর অধিকার, সেটাই যখন আমি এক কথা এক বাক্যে ছেড়ে দিয়ে এসেছি, সেখানে যখন কোনো রকম ফাইট আমি করিনি সেটা পাওয়ার জন্য, তাহলে পরে বাপের বাড়িটার আমার কোনো প্রয়োজন নেই, ওটা আমার ভাইয়েরই থাক, ওরা ভালো থাকুক, সম্পর্ক যেন ভালো থাকে, এটুকুই চাই। তো আমরা দিদিরা না, ওই যে কথায় বলে না, দিদি হচ্ছে মাতৃ সমতুল্য, তো আমরা দিদিরা সত্যি মায়ের জায়গাতেই বসে থাকি। মায়ের পরে দ্বিতীয় জায়গা কেউ থাকলে সেই দিদি এত খারাপ হতে পারে না, সেটা নিপা কাকিমা আজকে আবারও প্রমাণ করে দিল এবং বললো আমি আমার অংশটা ভিডিওর মারফত আমার ভাইপোকে দান করলাম। ভীষণ ভালো লাগলো নিপা কাকিমার এই জায়গাটা। আর একটা কথা নিপা কাকিমাকে আমি বলবো, অবশ্যই তুমি আজকে যদি তোমার ভাই তোমাকে ফোন করে, যদিও তোমাদের মধ্যে কথাবার্তা হয় না, তারপরেও বলছি, যদি কখনো ফোন করে বলেও যে দিদি আয় তো তুই এখানে থাকতে পারবি, বা এই জায়গার ভাগ তোকে দেবো, তুই নে, আমি দিতে চাই, তারপরেও বলবো জায়গা নিয়ে তোমরা কী করবে প্রপার্টি রিলেটেড সেই বিষয়ে আমি কিছু বলতে চাই না, কিন্তু এই বাড়িটা ছেড়ে তুমি আর বেরিয়ে যেও না। কারণ তোমার লাইফে তুমি যথেষ্ট এই থাকা নিয়ে প্রচুর স্ট্রাগল করেছো, তোমাকে সারা জীবন ভবঘুরে হয়েই কিন্তু কাটাতে হয়েছে। তাই এখন শেষ জীবন তুমি একটা নিশ্চিত একটা ছাদ পেয়েছো, যেখান থেকে তোমাকে বলার কেউ নেই, তাড়ানোর কেউ নেই, তোমার পেছন দিকে ফিরে তাকানোর কেউ নেই। আর এখন তুমি স্টাবলিশড, তুমি নিজের চ্যানেল দ্বারা যথেষ্ট আর্ন করার, তোমার মেয়ে তো আছেই, তুমি আর্ন করো বা না করো সে তোমার দায়িত্ব নেবে, এটা তুমি খুব ভালো করে জানো, সে সব দিক থেকে তোমার দায়িত্ব নেয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে তুমি আর এই আশ্রয়টাকে হারিও না যে তুমি এরকম কিছু করে আবার বেরিয়ে গেলে। কারণ প্রিভিয়াসে তুমি এই ধরনের অনেক কাজ করেছো, আমরা অতীতে দেখেছি তোমার এই ধরনের অনেক কিছু। তো সেই কাজটা আর করো না, যেখানে আছো ভালোভাবে থাকো, সারাটা জীবন একদম শেষ দিন পর্যন্ত স্বামীর ভেটাতেই থাকো। যেহেতু তোমাদের ডিভোর্স হয়নি, তুমি যতই লিভিং রিলেশনে ছিলে না কেন, তোমাদের যেহেতু ডিভোর্স হয়নি, আর যেহেতু তোমার হাজব্যান্ড দ্বিতীয় কোনো বিয়ে করেন বা কোনো রকম লিভিং রিলেশনেও যায়নি, সেখানে দাঁড়িয়ে আইনা তো তুমিই তার স্ত্রী, সুতরাং ওটা তোমার স্বামীর ভিটা, তুমি ওখানে আছো, ওখানেই থাকো। তোমার কমেন্ট সেকশনে তাই বলেছে, প্রত্যেকে তাই কমেন্টস করেছে। তো তুমি সেখানেই থাকো, সারা জীবন থাকো, শেষ দিন পর্যন্ত ওখানে। তোমার মেয়ে আছে, তোমার নাতনি আছে, জামাই আছে, তাদের নিয়ে এখন তোমার সুখের দিন, সমস্ত কিছু এখন ঠিক হয়ে গেছে, তোমরা সবাই ভালো আছো, এভাবেই কাটাও। আর কোনো রকমভাবে ভুল ডিসিশান তুমি তোমার লাইফে অন্তত নিও না। প্রপার্টি যদি ভাই বলে সেটা তোমাদের পার্সোনাল ম্যাটার, সেখানে আমি ঢুকবো না, বাট এখান থেকে আর বেরিও না। আর একটা কথা তুমি ঠিকই বলেছো, আমি নিশ্চয়ই আমাকে যদি অফার দেওয়া হয় আমি নিশ্চয়ই বহরমপুরটাকে চুজ করবো না, আমি এই জায়গাটাকেই চুজ করবো, হ্যাঁ রানাঘাটটাকে। অবশ্যই এটা তোমার স্বামীর ভিটে, তাই না? তো এই জায়গাটাতেই থাকো, এখানে আছো, ভালো আছো। তোমার আজকের ভিডিওটা আমার মনকে একদম ছুঁয়ে গেছে, আমার প্রচণ্ড ভালো লেগেছে তোমার আজকের ভিডিওটা। কাকিমা তুমি এরকমই থেকো, ভালো থেকো, সবসময় সুস্থ থেকো আর ভালো থেকো। আর সবাইকে নিয়ে, মেয়ে জামাই নাতনি সবাইকে নিয়ে খুব আনন্দে থাকো, তোমার জীবনের বাকি দিনগুলো খুব ভালো কাটে, এটুকুই প্রে করি। আমিও তোমার সন্তানের মতো, মেয়ের মতো, তাই জন্য বললাম ভালো থেকো। বন্ধুরা এটুকুই বলতে আমি এসেছিলাম, আর কিছু বলতে চাই না। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে। এখন এখানেই রাখছি, টাটা।